মোবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আজকের আড্ডাটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল, কারণ আজকে আমাদের সবার বিশেষ একটা দিন। এই দিনে সবাই খুব সুন্দর করে উদযাপন করে এবং আমি চাই আপনারা আমাদের সাথে জুমে চলে আসেন আজকের ঈদকে উদযাপন করার জন্য। ঈদে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আছেন আতিয়া আনিসা, সঙ্গীত শিল্পী। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকে আমরা শুধু গান শুনবো আর আড্ডা দিব, কারণ আজকে বিশেষ একটা দিন, সবাই খুব সুন্দর করে ঈদ উদযাপন করছে। এবং আমি যখন বের হয়েছি রাস্তায় দেখছি এত সুন্দর, মানে কালার চারিদিকে, এত সুন্দর করে সবাই ঘুরছে, সাজগোজ করে খুব সুন্দর করে ঘুরছে। এবং আমার মনে হয় সকালবেলাটা আপনারও খুব সুন্দর কেটেছে, তাই না? তো আমি আমাদের দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে জুমে এসে আনন্দটা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ আজকে আমাদের টপিক হলো ছড়িয়ে দিলাম ঈদের খুশি। সো আমি চলে যাই আপুর কাছে, আপনার কাছ থেকে শুনতে চাই আজকে সকালটা কিভাবে কাটিয়েছেন? আজকে সকালে ঘুম থেকে উঠেছি, ওঠার পর আমার সবসময় কি হয়, আমার ছোটবেলা থেকে আমি যখন আমার দাদুর বাড়ি হচ্ছে, দাদুর বাড়িতে আমি কোরবানি ঈদ করি, আর রোজার ঈদ হচ্ছে আমার নানুর বাড়িতে করি ঢাকায়, যেহেতু আমার নানা ভাইরা স্থানীয় ঢাকায়। তো ছোটোবেলা থেকেই ঘুম থেকে উঠে সবার আগে নানুর বাড়িতে যাই। তো আজকেও সেটাই হয়েছে। আমি ঘুম থেকে উঠে, যদিও আমার কাজিনরা অলরেডি আমার বাসায় চলে এসেছিলো, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, যেহেতু ঈদের দিন একটা ছুটির সময়, আমার গতকালও কাজ ছিল, শুটিং ছিল, তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপর আমার কাজিনরা এসেছে, আমার বোনরা এসেছে, নামাজ পড়েছি, দেন ঘরটর গুছিয়ে নানু বাসায় গেলাম। নানু বাসায় যাওয়ার পর সবার আগে নানুকে সালাম করলাম, নানুর কাছ থেকে সালামিটা নিলাম। এরপর হচ্ছে আমার নানু খুব মজার খাবার রান্না করেছে, সেটা আমাকে বেড়ে দিল, আমি সেটা খেলাম। ছোটবেলা থেকে সবসময় এটা একদম কোথাও যাব নিয়ম, এটা একদম এটা বাদ থাকবে, মানে থাকে না যে কিছু ফিক্সড কিছু কাজ থাকে, তো এটা একদম ফিক্সড। অ্যান্ড এরপর তো এই তো এখানে আসলাম, এরপর হয়তো ফ্যামিলিকে নিয়ে রাতে বের হওয়া হবে ইনশাআল্লাহ। বাহ চমৎকার। এবং জানতে পারি ঈদে কেমন কেমন ড্রেস নেওয়া হয়েছে, কারণ অনেকে শাড়ি কেনে, সালোয়ার কামিজ কেনে, তাই না? সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি হচ্ছে সবসময় শাড়ি পরি, যারা আমাকে দেখে সোশ্যাল মিডিয়ায় তারা জানে যে আমি আমার প্রত্যেকটা প্রোগ্রামে, আমার স্টেজ শো পারফরমেন্স আমি সবসময় শাড়ি পরি। বাট এবার ঈদে কেন যেন আমি কোনো শাড়ি নেই, কারণ আমার থাকে না শোজের জন্য প্রতিনিয়ত আমার শাড়ি কেনা হয়, আমি প্রত্যেকটা শো এর জন্য আমি শাড়ি কিনি। তো এই জন্য এবার ভেবেছি আচ্ছা এবার আমি ঈদে কোনো শাড়ি কিনবো না, তো এবার আমি অনেকগুলো কামিজ কিনেছি এবার ঈদে, এবং আজকে আমি একটু ডিফারেন্ট, মানে শাড়ি ছাড়া আজকে এই প্রোগ্রামে আসলাম। আমরা তো সবাই আসলে ছোটবেলা থেকে দেখা যায় প্রচুর গিফট পাই ঈদের সময়, তাই না? আবার ঈদই পাচ্ছি ঈদের দিন, মানে প্রচুর। অ্যাকচুয়ালি বড় হতে হতে দেখা যায় গিফটের পরিমাণটা একটু কমে আসে, শুধু কম না, একদম ভ্যানিশ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, কিন্তু গিফট দিতে হয়, একদম, তাই না? এই যে ছোট, আপনি দেখলাম আপনার কাজিন নিয়ে এসেছেন, দায়িত্ব। এবং ওই যে বললাম না, ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া, এই যে যখন গিফটটা দিচ্ছেন বা তাদের চেহারায় যে খুশি, যখন ঈদই দিচ্ছেন তখন যে খুশিটা, এটাতে আমার মনে হয় আপনার ঈদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়, তাই না? একদম। আমি যখন ছোট ছিলাম, এখন ওরা আমার কাজিনরা যারা আছে ওদের জায়গাটায় যখন আমি ছিলাম, তো আমি বড়, আমার ফ্যামিলির বড় মেয়ে, মানে আমার মার বড় মেয়ে, তো আমাদের ফ্যামিলির মধ্যে বড়দের মধ্যে আমি সবার বড়। তো সেখান থেকে যখন ছোট ছিলাম, ছোটদের মধ্যে আমি যখন বড় ছিলাম, আমি সবার অনেক থাকে না ভালোবাসা, ভালোবাসাটা একটু বেশি পেয়েছি ছোটবেলা থেকেই। সো এখন যখন আমি ওদের বড় বোন হয়ে গিয়েছি, এখন আমার দায়িত্বটা ওই তাদের জায়গাটা এখন আমার চলে এসেছে। সো হ্যাঁ, আমার ভালো লাগে, এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ছোট, মানে মানুষের সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেমন পরিবর্তন হয়, এখন আমি এটা আমার কাছে ভালো লাগে। ওরা এখন আমার কাছ থেকে সালামি নেয়, আরো খুব খুশি হয়ে, এক্সাইটেড হয়ে যায়, এবং আমার কাছে ভালো লাগে। এবং আমি সকালবেলা আমার বাসার পাশে আমার ফ্রেন্ডসদের বাসা আছে, ওদের বাসায় গিয়েছিলাম, ওখানে আমার ফ্রেন্ডের যারা ছোট ভাইরা আছে তারা এসে আমাকে সালাম করছে যে আপু, বড় আপু আসছে, এখন তো সালাম করতাম। আমরাও ছোটবেলায় এটাই করতাম, মানে আমি আমার যতগুলো আন্টিদের বাসায় আমি গেছি সবার কাছ থেকে আমি সালামি কালেক্ট করেছি, কারণ এটা আমার লাগবে। কিন্তু হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে এই যে যেমন দায়িত্বটা বেড়ে যায়, যেমন আজকে আমি আমার কাজিন দুইজনকে নিয়ে এসেছি, আমার দায়িত্ব ওদেরকে নিয়ে আজকে মানে বাইরে বেরোতে বলো, সকাল থেকে আমার বাসায়, এরপর নানু বাসায় গেলাম, কখন বের হবো, সো ভাবলাম এখানে আসি, ওদেরকে নিয়ে আসি, এরপর বাইরে বের হবো। বাহ চমৎকার। এবং ঈদে তো নিশ্চয় অনেক কাজ করা হয়েছে? হ্যাঁ,
তাই না? মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু হয়েছে প্লেব্যাকের মাধ্যমে, আমার পদার্পণই হয়েছে প্লেব্যাক দিয়ে। আলহামদুলিল্লাহ অ্যাজ আ সিঙ্গার এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বাহ, চমৎকার। এই ফাঁকে আমাদের আরেক বন্ধু চলে এসেছেন আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন বন্নি হাসান বন্নি, মডেল, অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী। কেমন আছো তুমি? খুব ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। খুব ভালো লাগছে। আমরা দুজন আসলে অনেক আগে একবার কাজ করেছিলাম, তাই হ্যাঁ, বেশ কয়েক বছর হলো। আমি যখন তোমার নাম দেখেছি আমি বললাম বাহ, ভালোই, অনেক বছর পর দেখা হবে, তাও আমার শোতে, আমার আড্ডায়। তা বলো, এখন সকালবেলাটা কেমন কাটিয়েছো? সকালবেলাটা বলা যায় যে ফজরের নামাজ পড়ে কয়েকদিন তো একটা অভ্যাস হয়ে গেছে, রোজার রুটিনটা, ওইটা আজকে একদম ঠিক হয় নাই। আজকে একদম ঠিক হয় না। সো আমি বলা যায় সকালে আমি ঘুমায় কাটাই ফেলছি। তো আমি একটু লেটেই উঠে তারপরে তো বাসার সবার সাথে প্রিপারেশন। এই ফাঁকে একটা মজার কথা বলি। আজকে সকালেই মানে আমার শাশুড়ি বলছিলেন এই নিয়মটা হলে ভালো হতো যে রোজার পরে একটা গ্যাপ একদিন গ্যাপ দেওয়ার পরে ঈদ হলে ভালো হতো। কারণ মানুষ আসলে আমরা সবাই তো এক মাসের একটা অভ্যাসের মধ্যে চলে যায়, তাই না? দেখা যায় এক সপ্তাহ ধরে টানা কিছু করলে ওটাও অভ্যাসে পরিণত হয়। সো দেখা যায় সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমানোর পরে মানে কেমন একটা ফিলিংস না, এবং আবার উঠে যেতে হচ্ছে আজকে হঠাৎ করে। সো আমার মনে হয়েছে হ্যাঁ আসলেই তো এরকম একটা ব্রেক থাকলে, একটা দিন ব্রেক থাকলে খুব ভালো হতো। আচ্ছা বলো, কি কি কাজ করা হয়েছে এবার? এইবার ঈদে আমার ওটিটির জন্য কাজ করা হয়েছে, আর টিভি নাটকের জন্য করেছি। এই তো। বাহ, চমৎকার চমৎকার। তাহলে আমরা বেশ কিছু কাজ দেখতে পারবো তোমার। আর গানের ক্ষেত্রে যদি জানতে চাই, তাহলে এইবার কি কোনো গান গাওয়া হয়েছে? এবার কোনো গান গাওয়া হয়নি। আমি তো মোটামুটি আনিশার গান শুনেই সময় কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে এই যে এক্ষুনি ওর একটা গান শুনবো আমরা। সো কোন গানটা শোনা যায় এখন? আমার এইবার যেটা বলছিলাম যে প্লেব্যাক রিলিজ পেয়েছে জঙ্গলি ফিল্মে, সেটা আমি নাহলে একটু পরে শোনাই। আমি আমার যে গানের জন্য নতুন করে পরিচয় পেয়েছি, সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক অনেক সম্মাননা পেয়েছি, সেই গানটি ছোট করে আমি শোনাই। পরাণ ফিল্ম থেকে চলো নিরালায়। বাহ, গানটি সুসঙ্গীত করেছেন নাভেদ পারভেজ ভাই, লিখেছেন জনি হক ভাইয়া, আমি এবং অয়ন চাকলাদার ভাইয়া দ্বৈত কণ্ঠে গেয়েছি। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, আমি আর আমি নই, তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মুন্দরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়। বাহ বাহ, কি মিষ্টি না? মানে আসলে এই ছোট্ট শব্দটাই আসে ওর গান শোনার পরে না, কি মিষ্টি। থ্যাংক ইউ। মানে তোমার কণ্ঠ, আমি এখন তুমি করেই বলছি, তোমার কণ্ঠটা আসলে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। মানে এই গানটা আমি আসলে অনেকবার শুনেছি, অনেকবার, কেমন একটা নেশার মতো। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা ওকে ছাড়বো না, আমরা আরো গান শুনবো। আচ্ছা, একটু জেনে নেই, কত বছর বয়স থেকে তুমি গান করছো? আমি গান শেখা শুরু হয়েছে 5-6 বছর বয়স থেকে শেখা শুরু করেছি, কিন্তু গান মার কাছে শুনেছি যে আমি যখন 4 বছর বয়স তখন থেকে নাকি আমি মাত্র কথা বলতে বলতে একটু একটু পারি, বা ওই সময় নাকি আমি সুরে সুরে গান গাইতে পারতাম বা গুনগুন করতাম খুব বেশি। থাকে না যে মা আমাকে গান শুনে ঘুম পাড়াতো, বা তখন আমি থাকে না যে গান শোনার প্রতি অনেক আগ্রহ আমার ছোটবেলা থেকেই নাকি ছিল, এটা মার কথা। এবং মা সর্বপ্রথম নোটিস করেন যে আমি আসলে গড গিফটেড একটা সুন্দর টোন আমার মধ্যে আছে। তো মার ইচ্ছা ছিল যে আমি যেন গান শিখি, জোর করেই পাঠিয়েছিল। ওই সময় ছোট ছিলাম, খুবই নার্ভাস থাকতাম যে না আমি গান শিখবো না, এগুলো কি, আমার ভয় লাগে, কিন্তু মা জোর করে তখন ফোর্স করতো যে না গানটা শেখো,
তোমার তুমি ভালো গাও, তোমার কণ্ঠটা সুন্দর, এটা চর্চা করলে আরো ভালো হবে। মা এবং নানা ভাইয়ের জন্য আসলে গানের শেখা। বাহ বাহ, চমৎকার। এবং আন্টিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ আন্টি যদি তোমাকে ফোর্স না করতেন, না বলতেন, তাহলে আমরা এত সুন্দর সুন্দর গান উপহার পেতাম না। কিন্তু সত্যি কথা, আমার মা বাবার অনেক অনেক কৃতজ্ঞ। আমাদের মনে হয় যে মায়েদের কাছ থেকে কিন্তু এই গানের হাতে খড়িটা আসে। মানে ছোটবেলায় মায়ের কাছে এই যে বায়না করা, একটু গান শোনা, ঘুমানোর সময় হাজারটা বায়না মতো, ওখান থেকে কিন্তু একটা আমাদের পছন্দের ঘুমপাড়ানি গান, কিন্তু ঘুমপাড়ানি গান না হলেও যেটাই শোনায় মনে হয় সারা জীবন ওই গানটার প্রতি একটা কেমন দেখবে মাথার মধ্যে কিন্তু থেকে যায় ওই গানটা, ওই মোমেন্টটা, তাই না? মানে আসলে মা দিয়েই শুরু সব কিছু, তাই না? আচ্ছা, আমি বোনের কাছ থেকে একটু জানতে চাই, ছোটবেলার এই যে ঈদ, হ্যাঁ, আর বড়বেলার ঈদ, এই দুই ঈদের মধ্যে পার্থক্য কি তোমার কাছে? আমার মনে হয় যখন ছোটবেলাতে ওই যে ঈদগাতে নিয়ে যেত বাবা সাথে করে, ওইটা না অ্যাকচুয়ালি ঈদ লাগতো। মানে সবাইকে, মানে ছোট থাকতে নিয়ে যেত সবাইকে, রিলেটিভদের সাথে, চাচা, কাজিনস। তো ওই যে মজাটা, সকালে যে আশপাশে কি পাওয়া যায়, বেলুনস পাওয়া যায়, কি কিনবো, এটার যে একটা এক্সাইটমেন্ট, ছোট ছোট আবার স্টিকারও কিছু পাওয়া যেত না, ঈদ মোবারক অনেক কিছু পাওয়া যেত। তারপর ছোট ছোট অনেক খেলনা পাওয়া যেত, কার্ড পাওয়া যেত। তারপর আমরা তো হাতে করে কার্ড দিয়ে ফ্রেন্ডসদেরকে দিতাম। আমি তো ধরো সালামি যেটা পেতাম ওটা দিয়ে ওদিনে শেষ করে ফেলতাম, এই ধরনের ছোট ছোট খেলনা, তারপর ঈদ কার্ড। আমি খুব এক্সাইটেড থাকতাম। তো মা অনেক বকা দিত, কেন এগুলা জমায় রাখো বা কাজে আসবে না, আমি এগুলো আজকে শেষ করে ফেলবো। দোকানে যে তাকাই মানে আজকে আমার কাছে টাকা আছে, হ্যাঁ ট্রুলি, বিকজ কি কিনবো, ছোট মানুষ, আমার কাছে তো এত টাকা তখন থাকতো না, একমাত্র সালামিতে এই জিনিসটা হতো যে এটা মানে হচ্ছে আসলে ঈদের ওই যে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার মতো, তাই না? মানে আমাদের কাছে অনেক টাকা, আমাদের যদি হাতে 1000 টাকাও থাকতো, ওটা নিয়েই আমরা দুনিয়ার 100 টাকাই তো মনে হতো যে আল্লাহ এটাতে কি করব, মানে থাক। ছোটবেলা তো স্বাভাবিক, এখন না বাচ্চারা নেয়, বাট তখন আমরা যখন ছোট ছিলাম বাবা মা কিন্তু টাকা দিত না হাতে, একদমই দিত না। কেউ দিলে নিয়ে রাখতো, হ্যাঁ কেউ ট্রু নিয়ে রাখতো, আমার সালামি আমার মা নিয়ে রাখতো। এটা আসলে এটা পরে বলেও যেতাম সালামিটা কত ছিল না, আমি বলতাম যে আম্মু তোমার কাছে কিন্তু আমি এটা পাই, আমার বলে তুমি এটা মনেও রাখছো। হ্যাঁ, ছোটবেলায় তো এইটা যখন ঈদের দিনটা, যখন টাকাটা সালামিটা হাতে আসতো, তখন আসলে কি করব, এটা দিয়ে কি করব, কি খাবো না করব, খুবই পাজল হয়ে যেত আসলে। মানে এখনকার ঈদটা হচ্ছে আমরা আসলে আনন্দটা ছড়িয়ে দিই আরো, তাই না? অনেক বেশি করে এই যে ছোট বলছিলাম যে ছোট ভাই বোন, কাজিনস, মানে সবার কাছে একদম আনন্দটা ছড়িয়ে দেই। আর দেখা যায় আমরা ওই আনন্দে ওরা যে হাসিটুকু হাসে, ওটা কিন্তু আমাদেরকে অনেক আনন্দ দেয়, তাই না? আমরা আরো আড্ডা দেব, কারণ আজকে ঈদ বলে কথা, অনেক লম্বা আড্ডা দিতে হবে। একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের ঈদ স্পেশাল আড্ডায়। আজকের দিনটা সবার জন্য এত সুন্দর, সকালটা এত সুন্দর করে শুরু হয়, সবাই নামাজ পড়তে যায়, নামাজ পড়ে এসে একেবারে ফ্যামিলি আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু, এবং যখন সব গেস্ট আসে তখন আনন্দ দ্বিগুণ হয়ে যায় এবং সবাই তখন দেখা যায় আনন্দ ছড়িয়ে দিচ্ছে। সো আপনারাও যদি আনন্দ ছড়াতে চান তাহলে জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা বন্নি, অনেক তো মানে অভিনয় করেছো, হ্যাঁ, সো গানের ব্যাপারটা আমি আসলে জানতাম না। কিছুদিন আগে তোমার একটা গান একটু করে সম্ভবত তুমি ফেসবুকে দিয়েছিলে, একটা ছোট গানের ক্লিপ, মানে গাচ্ছিলে এমনি কোন একটা রিল বা কিছু, এটা একটা ফিকশনের পার্টে ছিল আর কি, তাই না? সো একটা গান কিন্তু হতেই পারে তোমার কাছ থেকে। মানে এত ভালো এই সঙ্গীতের পাশে বসে গান গেতে তো একটু ভয়টাই লাগে না? সমস্যা নাই, এটা মানে এই জন্যই তো এটা লেডিস ক্লাবের আড্ডা। হ্যাঁ, মানে এখানে হচ্ছে যারা আসলে ওই বাসায় এমনিতে গুনগুন করে তারাও গান গাইতে পারে। সো তুমি তো গান গাও, সো গেয়ে ফেলাও। ওকে, চেষ্টা করছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়,
সে কি কে বলি যাতনাময়। সুন্দর না? সুন্দর। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে কি বলছে যে না এরকম, হ্যাঁ অবশ্যই তার গানও অনেক সুন্দর কিন্তু তোমারও কম না। এই যে এখন যেমন আনন্দ ছড়িয়ে দিলে আর একটু বেশি, আমরা কিন্তু এখানে বসেছি আজকে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। অনেকেই আছে দেখবে যে ঈদের আমেজটাকে দ্বিগুণ করে তোলার জন্য বন্ধু বান্ধব মিলে খুব সুন্দর করে ঘুরতে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, তাই না? আমরাও করি। হ্যাঁ, তুমি মনে হয় এখান থেকে কোথাও যাবে। আমাকে নিয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ, ও কাকে যেন বলছিল, আমি একটু করে, আমরা সবাই এটা করি, আমিও যাব এখান থেকে। তো আনন্দ এটা হচ্ছে কেমন যেন, আমি না আমার কেন জানি মানে এটা আমার মনে হয় আমরা সবাই, তাই না? আমার কাছে ঈদ অনেক ভালো লাগে, মানে কোনো কিছু না থাকলেও, কোনো অ্যাক্টিভিটিস না থাকলেও সকাল থেকে মনে হয় যে গরম লাগছে, এটাও ভালো লাগছে। মানে ঈদ আর হচ্ছে আমার বার্থডে, এবং লাকিলি পরশুই আমার বার্থডে, তো ঈদের আমেজে আমার জন্মদিন থাকবে। হ্যাঁ, আমার জন্মদিন আর আমার ঈদের দিন আমার অনেক আনন্দ লাগে, মানে এমনি আমি খুব হ্যাপি থাকি। সো আমার কাছে এই যে ঈদের সকালটা, হ্যাঁ, যখন শুরু হয় মসজিদে, যখন মানে হ্যাঁ বলে যে আজান নামাজের সময় হয়ে যাচ্ছে, সবাই আসুন আস্তে আস্তে যখন ডাকে, হ্যাঁ আমরা তো একটা কমিউনিটির মধ্যে, মানে ওই সময় থেকে কিন্তু উৎসবের যে আমেজ এটা শুরু হয়ে যায়, তাই না? খুব সুন্দর লাগে পুরো। যখন সকালটা দেখি মনে হয় আজকের আলোটাও কেমন যেন ভিন্ন। সত্যি কথা, একদম। আকাশটা অন্যরকম সুন্দর, বাতাসটাও কেমন ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকে। এটা কিন্তু ছোটবেলা থেকে আমি দেখে আসছি, আজকে আমি আরো রিয়েলাইজ করলাম যে আসলে ব্যাপারটা মানে এত বছর সেম জিনিস হচ্ছে, যতই গরম, আজকে কিন্তু দিন বাড়ার সাথে সাথে গরমটাও বেড়েছে, তাই না? কিন্তু ওই সকালটা একদম সুন্দর একটা আমেজ, তার মানে হচ্ছে প্রকৃতিও কিন্তু একেবারে আনন্দ ছড়িয়ে দেয়, তাই না? ঈদের আনন্দ খুব সুন্দর সকালে একটা এক্সপেরিয়েন্স করেছি একদম ভোরে, আমি একটু বারান্দায় গিয়েছি, এত ভালো লেগেছে সকালটা, বাতাস ছিল হালকা স্নিগ্ধ, পাখি ডাকছিল, আমার খুব শান্তি লেগে। আমার সোশ্যাল মিডিয়া তখন যারা অ্যাক্টিভ ছিল, আমি ওদেরকে বলছিলাম যে সকালটা অনেক সুন্দর, একটুখানি বাহিরে ফ্রেশ এয়ারটা নাও, খুব ভালো লাগবে। এবং মসজিদে সকালে 6টার দিকে বলা শুরু করেছিল ঈদ মোবারক, ঈদ মোবারক, খুব এবং দেখবে আমাদের ওখান থেকে তো দেখা যায় মসজিদ, তো সবাই যখন নামাজ পড়ে বের হচ্ছে এবং সবাই যখন কোলাকুলি করে, তাই না? জিনিসটা অন্যরকম একটা সুন্দর লাগে, যে একদম কালারফুল পাঞ্জাবি, হ্যাঁ মানে উপর থেকে দেখলে দেখা যায় সব পুরুষ এত সুন্দর সুন্দর, মানে ছোট বড় সবাই, ছেলে পুরুষ সবাই এত সুন্দর সুন্দর কালারফুল পাঞ্জাবি পরে দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি এখন লক্ষ্য করলাম, তোমরা কি মিলিয়ে আসছো? মিলিয়ে আসিনি, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, তো আমি ওকে একটু আগে জিজ্ঞেস করি বের হওয়ার আগে যে তুমি কি পরছো, ও আমাকে সুন্দর করে ছবি পাঠিয়ে দিয়েছে, না হলে আমি অবশ্যই এই কালারের শাড়িটা পরতাম। ও আচ্ছা, তারপরে আমাদের মনের মিল তো আছে সবসময়, হ্যাঁ খুব সুন্দরভাবে মিলে গেছে। আমারটাও মেরুন হওয়া দরকার ছিল, তোমারটাও সিমিলার কিছুটা, তাই না? বলো যে রেডও আছে, হ্যাঁ রেডও আছে, গোল্ডেন আছে, সব আছে, একদম মিক্স। আচ্ছা বন্নি, বলো ঈদের শপিং এর কি অবস্থা? মানে তুমি শপিং বেশি করেছো না গিফট বেশি পেয়েছো? আমি শপিং করে দিয়েছি, মানে আমার বাসার সবার শপিং আমাকে করতে হয়েছে, কেউ যাবে না, আম্মু যাবে না, আব্বু যাবে না, কেউ যাবে না, আমি এক একটা করে নিয়ে যাই, তাদের পছন্দ হয় না, সাইজ মিলে না, মানে কি যে একটা অবস্থা, একটা ঈদের আগে সব আমাকেই কেন করতে হবে? মানে তারপরেও শপিং করে সবার জন্য গিফট নিয়ে যে আনন্দ ছড়িয়ে দিয়েছো, সেটা কিন্তু দিন শেষে যখন পরে তো আরামই লাগে, কিন্তু এই যে থাকে না মাঝখানে যে সবার সাইজে ম্যাচ করতেছে কিনা, কালার কাকে কোনটা স্যুট করবে, তো হ্যাঁ কিন্তু ভালো লাগে একটু ট্রায়াল দাও, এটা কিন্তু একটা হ্যাসেল। কিন্তু সবথেকে আরাম লাগে যখন সকালে বা সবাইকে ওই কাপড়টা পরতে দেখি, মানে আমার মনে হয় এটাই ঈদের ভালো লাগে। বা থাকে না যে নানুকে কিছু দেওয়া বা সবাইকে, মানে এখন কিন্তু আমরা বড় হয়ে একটু দায়িত্বের জায়গায় চলে এসেছি। আগে যখন আমরা ওই যে গিফট পেতে খুব ভালো লাগতো, এখন আসলে আমাদের দিতেও হয়, এবং এটাই আরাম লাগে, এটাই বেশি শান্তি লাগে। মানে কি সুন্দর না, আনন্দ ছড়িয়ে দিচ্ছ। এবং ওই যে বলেছিলাম যে একটা হাসি, ওই হাসিটা মানে ওরা আনন্দ পাচ্ছে, কিন্তু ওই হাসির জন্য আমরাও আনন্দিত হচ্ছি, তাই না? অন্য কাউকে খুশি করতে পারলে ভালো লাগে। আবার রান্না করে সুন্দর সুন্দর আইটেম বানিয়ে খুশি করা যায়, তাই না? মানে দেখা যায় কোনো আত্মীয় বাসায় আসছে, তার জন্য একটু স্পেশাল কোনো ডেজার্ট বা কিছু। হ্যাঁ, কিছু কি রান্না করেছো নিজে? আমি আজকে বাসায় যেয়ে করব।
আমিও আচ্ছা same, তাহলে ওর সাথে বাসায় চলে যেতে হবে যাবো আমরা মানে ও যেহেতু করবে এখনো করেনি হ্যাঁ। তাই না, তো তোমার সাথে তোমার বাসায় চলে যাওয়া উচিত আমাদের, হ্যাঁ, please আমরা তাহলে আরেকটু আনন্দ পাই। হ্যাঁ সবার প্ল্যানিং শেষ করে আমার বাসায় চলে এসো, আমি নতুন কি কি ডেজার্ট বানাবো এগুলো ট্রাই করতে। ও নতুন নতুন ডেজার্ট বানাবে, নতুন নতুন dessert। মানে আমরা কি এক্সপেরিমেন্ট করব? হ্যাঁ একদম এক্সপেরিমেন্ট, কারণ যে যতগুলো আইটেম দেখলাম বা যত রেসিপি দেখছি সামনে এসে স্ক্রল করলে এবং সব মনে হয় বানিয়ে ফেলি। হ্যাঁ, এক মাস একদম। রোজার পরে আমারও এবার মনে হয় না সব যে বানাবো। এই আইটেম বানানো তো অনেক ইজি, কিন্তু না যখন তুমি করতে যাবা অনেক ভেজাল লাগে, অনেক অনেক বেশি ভেজাল অনেক লাগে কিছু। আমার কাছে। ট্রু, এবং না মজার ব্যাপার আর হচ্ছে ওরা কি অনেক ইজি করে দেখায়, জানো কেন আপু, এটা করে তাই ওরা? না বলো? ওরা এত ইজি করে দেখায় যে 5 থেকে 6 মিনিটের মধ্যে জিনিসটা পুরোটা হয়ে শেষ যাচ্ছে। করতে যে কিন্তু 2 ঘন্টা যখন- লাগে। কিন্তু হয় না। যেসব ইনগ্রেডিয়েন্টস লাগে, হ্যাঁ কিছু কিছু তো এখানে পাওয়াও যায় না, হ্যাঁ যাও না তো। তাই না? মানে কিছু ভিডিও আছে দেখাচ্ছে এটা 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 লাগবে, কিন্তু এই আইটেমটা এমনকি ইউনিমার্টেও নাই, এরকম আমি দেখেছি, পাওয়া যায় না। হ্যাঁ। তাহলে আমার সামনে এই ভিডিও আসবে কেন? হ্যাঁ আবার বোঝা যায় না অনেক সময় যদি প্রোডাক্টের নাম দিয়ে দেয় কোন ওটা ক্রিম নাকি হ্যাঁ, হ্যাঁ। পাউডার এটা বোঝা যায় না। না আমি তো Mixing মাঝে এ। মধ্যে গেস করে নেই, তারপরে দেখি যদি বানায় ভালোই হয়, খারাপ হয় হ্যাঁ না। মজাই হয় মানে এটা হচ্ছে কি ওই যে ঝোঁক থাকলে, ধরো তুমি একটা কিছু করতে যাচ্ছ, একটা রান্না করতে যাচ্ছ, কিন্তু তোমার যদি রান্না ঝোঁক থাকে তাহলে কিন্তু জিনিসটা প্রপারলি করতে পারবা। হয়ে যায়। যদি ঝোঁক না থাকে তাহলে ওটা একদম হ্যাঁ। একটু যত্ন করে যাই বানানো হ্যাঁ, যায় আমার রান্নাটা মনে হয় আসলে কি মজাই জানো, হয়। যত্ন এখন ভালোবাসা দিয়ে রান্না করতে হয়। এটা আমার আম্মু আমাকে বলে, তোমার ইচ্ছা থাকতে হবে রান্নার প্রতি, ওটা না থাকলে নাকি রান্নায় সেই স্বাদটা এটা নাকি একদম আসে সত্যি না। কথা, এবং ওই যে ভালোবাসা থাকলেই তো ভালোবাসা ছড়াবে। হ্যাঁ, তুমি অভুক্তি নিয়ে যখন রান্না করবা তখন নাকি সেটা মজা আসলে হয় না। মজা হয় না, এটা আম্মু আমাকে বলে। এটা কিন্তু সত্যি কথা, আমি অনেক দেখেছি। আপনার সাথে- না, যখন আমার এটা ইচ্ছে করে হইছে। না, ইচ্ছে করে না, হ্যাঁ আমার নিজের জন্য যদি করিও ইচ্ছে মজা করে, হয় না। ওটা একদম খাওয়া যায় না। ছি, এটা কি বানালাম? থাক। কাউকে খেতে দেই না, মানে আমি আগে ট্রাই করি তারপরে দেখি। এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কোনো ঈদে, মানে থাকে না যে ফুপু বা কাজিনস বা কেউই ফ্রেন্ডস আসবে, সো তুমি একটা স্পেশাল আইটেম রান্না করে ওদেরকে একদম তাক লাগিয়ে দিবে, এরকম কখনো হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি বাসায় সবসময় এবার করতে পারি নাই, বিকজ আমার লাস্ট নাইট অনেক কাজ ছিল, বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, করতে পারিনি। বাট আমি সবসময় হচ্ছে ডেজার্টের আইটেমগুলো করি বাসায়, আচ্ছা। আমার কাছে ভালো লাগে। আর মেইন কোর্স আমার মা ওগুলো করেন, তো হয়েছে, আমার ভালো এক্সপিরিয়েন্স ছিল, আমি ভালোই করেছি। আমার যারাই রিলেটিভরা বাসায় এসেছে খেয়েছে, আর আমার কাছে খুব ভালো লাগে যে কিছু একটা রান্না করলে ওটা খুবই প্রাউডলি বলি এটা আমি করেছি। ওরা মানে নর্মাল সেমাই, কিন্তু ওরা না ওভাবে অনেক সময় থাকে না, যেমন আমার ছোট ভাই, ও পাত্তাই দেয় না, কি এমন হয়েছে তুই সেমাই, মানে ওইভাবে দেখে। ছোট ভাই বড় ভাই এরা না এরকমই। কেন আমার কথা যে আমি একটা সেমাই আমি তো সবসময় বানাই না, তো তোমরা একটু বলো আমাকে। আম্মু আব্বু শুধু বলে যে একটু relative- আগ্রহ পায়, হ্যাঁ, তাই কিন্তু না? আমার ভাই মজা হয়েছে এটা মুখ দিয়ে জীবনেও বলবে না, কিন্তু না, ভালো আমার experience। মনে হয় মানে ভাইগুলো অনেক আদর এরকম- করে আসলে বোনদেরকে, কিন্তু বলতে বলবে চায় না, বলতে চায় না। বলে না, বলতে চায় না। উল্টো করে কি আরো মানে রাগ, খুব একদম। এরকম করে পোক করে। হ্যাঁ, হ্যাঁ ওরা হ্যাঁ। একটু মনে হয় যে থাকে না ওইটাই ওদের লাভ ল্যাঙ্গুয়েজ। একদম, একদম। এটাই এইভাবেই। এবং দেখবে তোমাকে যতই সুন্দর লাগবে লাগুক, সে বলবে এই হ্যাঁ কি? একদম, আমাকে কখনোই বলবে না, কখনোই না। এবং যখন সে সহজ করে বলবে আল্লাহ তোকে তো অনেক সুন্দর লাগছে, তখন তোমার অবাক লাগবে হ্যাঁ, যে কিছু সামথিংস মনে রং, হয় ঠিক নাই আজকে হ্যাঁ, কি হয়েছে এরকম মানে বলবে কোনো কেন? সমস্যা আছে, কিছু লাগবে মনে হয়, তাই না? আচ্ছা আমরা তো অনেক আড্ডা দিয়ে ফেললাম, এখন আরেকটা গান শুনতে পারি, তাই না? হ্যাঁ শোনাই। আমার গান গাইতে ভালোই লাগে। আমাদেরও শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, Please দাও। আমি যে গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি পায়ের ছাপ সিনেমা থেকে, ওই গানটি গাই। গানটির শিরোনাম এই শহরের পথে পথে, এবং গানটি আমার জন্য থাকে না, একজন মেয়ে হিসেবে এই গান গাইতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের, কারণ কিছু কিছু গান থাকে যে গানগুলো অনেক কিছু থাকে না, যে অনেক কি বলবো, অনেক লাকি হতে হয় এই ধরনের গান পেতে হলে। তো এই গানটা একদম একটা নারী কেন্দ্রিক গান, আচ্ছা। নারীদেরকে নিয়ে। আমরা নারীরা সমাজে অনেক থাকে না যে আমাদের অনেক
আমার সাকসেসফুল হতে আমাদের হওয়ার পথটা কিন্তু এতটা সহজ না, অনেক একদম মানে লেডিস ক্লাব কিন্তু নারীদেরকে সবসময় সামনের দিকেই রাখে এবং যত নারীদেরকে নিয়ে যত কথা যত ভাবনা সবকিছুই লেডিস ক্লাব ঘিরে। সো আমরা একটু গানটা শুনতে চাই। এই গানটা একদমই এরকম একটা গান, তো ওই গানটা আমি ছোট করে গাচ্ছি এবং গানটার সুসংগীত করছেন শওকত আলী ইমন, লিখেছেন সাইফুল ইসলাম মান্নু। আমার একক গান। এই শহরের পথে পথে আমার পায়ের ছাপ রেখে যাব, যতই আমায় তুমি নিঃস্ব ভাবো আমার হিসেব আমি বুঝে নেব। আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি, আসার কারণ আমি জানিয়ে যাব। হো হো আমি রাজা আমি রাজ্য, আমি হব ইতিহাস, আমি অধিকার বুঝে নিতে ভেঙে দেব আশপাশ। আমার কথা আমি বলে যাব, যতই আমায় তুমি নিঃস্ব ভাবো। আগুন হবে আমি জ্বলে যাব, আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি, আসার কারণ আমি জানিয়ে যাব। হো হো অসাধারণ, এত সুন্দর করে গান করে, আমার তো শুধু গানই শুনতে ইচ্ছে করছে, কিন্তু তারপরে একটা বিরতি নিতে হবে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের সাথে। আমরা কিন্তু আড্ডাটা অনেক সুন্দরভাবে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে গানে গানে আড্ডা হচ্ছে। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে চান এবং ঈদের আনন্দকে দ্বিগুণ করে নিতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমরা আবারও চলে যাই, এখন বন্নির কাছে যাই। বন্নি, নাটক আমার সাথে তোমার যে কাজটা ছিল ওটাতেই আমার তোমার সাথে প্রথম পরিচয়, তাই না? তারপরে তো তুমি মোটামুটি দেখা গেল তার আগে টুকটাক কাজ করছিলে এবং তারপরে মনে একটু বেশি কারাগারেও তো তুমি ছিলে। তার আগে বেসিক্যালি আমি বিজ্ঞাপনই করছিলাম, আমাদের তো বিজ্ঞাপনের শুটে দেখা হয়। এক্স্যাক্টলি। তো তারপরে অ্যাকচুয়ালি সিরিজ বা টুকটাক করে আমার মনে হয় অভিনয়টাতে একটু রেগুলার হওয়া, সবার সাজেশন। না, আমার খুব ভালো লাগছে যে তোমার এই ডিসিশনটা আসলেই খুব ভালো হয়েছে। যে তিলোত্তমা যদিও আমার দেখা হয়নি, একটু একটু করে করে থাকে না, একটু একটু করে করে রিল আসে, আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই তুমি কাজ করো। কারণ আজকাল দেখা যায় কি, মানে আমরা আসলে দেখি কি কাজ করতে করতে অনেকে হয়তো হারিয়ে যাচ্ছে, আবার এমন বেশি কাজ করে ফেলে ক্যারেক্টার ঠিকভাবে চুজ করে না। হ্যাঁ, মানে বেশি বেশি কাজ করতে চাওয়ার যে কারণটা, ওটার কারণে সব ক্যারেক্টার করে ফেলে। আমি আশা করি তুমি সুন্দর করে একেবারে বুঝে শুনে, মানে ক্যারেক্টার বুঝে তারপরে কাজ করবে। এখনো পর্যন্ত তো তাই, বাট ইটস কাইন্ড অফ লাক্সারি যে অনেক দিন পর পর তখন দেখা যায় যে একটা শুট থাকে, মানে আমি যদি বলি ফিকশনে, তো কিন্তু এটার জন্য আমি অনেকের কাছ থেকে অনেক অভিযোগও শুনি যে কেন রেগুলার দেখছি না। কারণ অডিয়েন্সের কিন্তু একটা ডিমান্ড থাকে, যারা রেগুলার কাজ করে বা যখন নাটক করতে হয় ওনারা সবাইকে রেগুলার দেখতে চায়, যে প্রতি মাসে একটা কাজ দেখতে চায়, বা ইউটিউবে যখন তারা দেখবে তারা চায় পছন্দের একটা মানুষের একটা কাজ দেখি, না হলে এটা কিন্তু একটা অভিযোগের মতো চলে আসে যে কেন পাচ্ছি না কেন পাচ্ছি না। তুই যে এরকম আমার মতো অনেকদিন পর পর একটা একটা করে কাজ রিলিজ হলে আসলে অভিযোগটা বেড়ে যায় তখন। হ্যাঁ, যে আচ্ছা কম পাচ্ছি। হ্যাঁ, অনেকে বলবে চান্স পাচ্ছে না মনে হয়, কিন্তু ওটা বুঝে না, অনেক সময় আসলে
এখন বাইরে থেকে দেখলে তারা কি বলবে, মানে এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এটা একদম একদম সত্যি কথা, কারণ বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভিতরে কি হচ্ছে না হচ্ছে। অনেকে আবার মানে ভুল বুঝে অনেক কিছু বলে ফেলে। যাই হোক, আমরা ওখানে না যাই। আচ্ছা, আমরা তো ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আসলে অনেক কিছু শুনলাম, বললাম, কিন্তু এমন হয় অনেক সময় ঠিকঠাক আনন্দ ছড়াতে না পারার কারণে অনেক সময় ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবের মধ্যে মনোমালিন্য হয় ঈদের দিন। হ্যাঁ, এরকম কিন্তু আমাদের আশেপাশে তাকালেই হবে, বা নিজেদের মধ্যেও অনেক সময় হয়। সো এরকম কোনো সিচুয়েশনে কখনো পড়েছিলে কিনা? আমার মনে হয় যে ওই যে যেটা বলছিল আনিশা, যে বার্থডে আর ঈদের দিন, এই দুটো দিনে আসলে সবাই ফ্রেন্ডরা বা ফ্যামিলি সবাই তো চায় একটু সময় কাটাতে। তো তখন যদি বাহিরে বেশি ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করি, তা ছবি তুলতে বের হয়ে দেখা যাবে বাবা মা অভিযোগ করছে যে আমরা তোমাকে প্রপারলি পাচ্ছি না। আবার বাসায় থাকলে সবাই বলে বাসাতেই কেন বের হচ্ছ না। হ্যাঁ, আজকের দিনটাতেও কি একটু সময় দিবি না? হ্যাঁ, দিবি না। কিন্তু ওই একটা দিনে আসলে সব করতে ইচ্ছে করে, যে সবার সাথে একটু একটু করে দেখা হোক। তো সবার তো মন রাখা পসিবল হয় না, এই জন্য একটু তো আসলে ঈদের দিন তো অনেক দিন ধরে, তাই না? আগে সবাই বলতো 3 দিন। হ্যাঁ, মানে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখা যেত 3 দিন ছিল, 3 দিন, তারপরে ঈদ শেষ। এখন কিন্তু 7 দিন, একেবারে জন্মদিনে 7 দিন কাটাই। ঈদের ভরপুর আয়োজন। আর নেক্সাস টেলিভিশনেও 7 দিন ব্যাপী ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে। আমাদের লেডিস ক্লাব তো আছেই, এবং আমাদের বন্ধুরা বাবা 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 সবাইকে তো সুন্দর লাগছে। ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। কেমন আছেন আপু? সুরমা আপু? আপু খুব ভালো লাগছে। একটু শুনি, বলেন আজকে কেমন আনন্দ ছড়িয়েছেন? আপু কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি বলি তাহলে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না, আন্দাজে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটু গান করব। এই গানটাই আমার সবার জন্য একটু শুভেচ্ছা রইলো। শ্রদ্ধ শিল্পী সামিনা চৌধুরীর একটা গান একটু বলি আর কি। গাই। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভিজাবো ঢেউয়ে মেলা তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, আমাদের সাথে সামান্তা আছে। সামান্তা, ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। হ্যাঁ, খুব ভালো আছি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। বলো এখন কত আনন্দ ছড়িয়েছো? আমার কথা বলে যাচ্ছে না, আমি নিজস্ব করে বলি। আমি হচ্ছে ঈদে আমার পাত্তা পাওয়া যায় না। সারা বছর আমি যদি পাশে থাকি, ঈদের দিন কেউ আমাকে পাবে না। মানে ঈদের দিন সকাল থেকে শুরু করে সে রাত পর্যন্ত আমি ঘুরে বেড়াবো। এই লেডিস ক্লাবের জন্য তাড়াতাড়ি চলে আসছি, নাহলে আরেকটু ঘুরতাম। সকাল থেকে সবার সাথে মজা করেছি, ভালো মন্দ খেয়েছি, তারপর স্বাস্থ্য আছে। এরা খুব সুন্দর করে মেহেদি দিয়েছে, খুব সুন্দর খুব সুন্দর, সবাই সালামি দিয়েছে, এর জন্য আমার এটা স্পেশাল কেটেছে। খুব এক্সাইটেড, ওকে দেখে আমরা আরো প্রফুল্ল হয়ে গেলাম। এই যে ও এসেই কিন্তু আমাদের মধ্যে আরো আনন্দ ছড়িয়ে দিয়েছে, তাই না? মানে ঈদের আনন্দ আসলে যখন আমরা দেখি যে একজন একজন করে এসে সুন্দর করে আড্ডা দিচ্ছে এবং বাসায় আসছে, তখন দেখা যায় আনন্দ দ্বিগুণ হয়ে যায়, এবং তখন এই যে গ্লোটা, হ্যাঁ, গ্লোটাও চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই না? পজিটিভ এনার্জি অবশ্যই আমাদের আশেপাশে সবাইকে তারাও পজিটিভ এনার্জি একদম একদম। মমি আপা শুনতে পাচ্ছেন? ঈদ মোবারক আপু। হ্যাঁ, আপনি তো একেবারে সাজগোজের মধ্যেই ঈদের খুশি ছড়িয়ে দিয়েছেন, খুবই সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ আপু। কোনো মানে কথা শোনা যাচ্ছে না, আমি আপনি বলেন বলেন। বলবো নাকি আপু? হ্যাঁ, বলেন বলেন। বললাম
হ্যাঁ একটা বলেন। কথাও শোনা যাচ্ছে না আপু। আচ্ছা ঠিক আছে আপু, হ্যাঁ। ঈদ মোবারক আপু, সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। মোবারক। আর আজকের বিষয়টা তো ঈদের খুশি, এই যে ছড়িয়ে দেওয়ার জন্য বসে পড়লাম নেক্সাস জুম আড্ডায়। প্রায় 1 মাসের মধ্যে অনেকদিন গ্যাপ গিয়েছিল আপু, বসি নাই, এখন নিয়মিত বসবো ইনশাল্লাহ। বাহ আর সকলের ঈদটা ভালো কাটুক, আমাদেরও কাটছে। সারাদিন এই যে রান্না বান্না করলাম, ঘরে দেখলাম। আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আবার স্টুডিওতে চলে আসি। ওনাকে দেখে খুব ভালো লাগছে, একদম কি বলবো, খুব সুন্দর করে সেজে গয়না পরে। হ্যাঁ আসলে মানে আমরা যখন দেখা যায় একজনকে দেখি এভাবে যে কেউ সুন্দর করে সেজেগুজে আসছে, দেখে খুব ভালো লাগে, তাই না? মানে খুব সুন্দর লাগে। এবং তোমাদেরকে দেখে আমার নিজের খুব ভালো লাগছে, দুজনে খুব সুন্দর করে সেজেগুজে আসছো। আচ্ছা, বন্নির কাছে চলে যায় একটা গান শুনতে। আবারও শোনাবে বন্নি? আর এই যে এত ভালো শিল্পীদের পাশে বসে আমাকে বারবার গান শোনাতে হচ্ছে, এটা যে কত একটা ভয়ানক ব্যাপার, তাই না? আচ্ছা এই তুমি বলো, ওর গান ভালো হয় না? আমার কাছে তো আমার অনেক পছন্দের একজন মানুষ, তো ওর গানও সবকিছু আমার ভালো মানুষেরা তো ভালো বলবে। না না, পছন্দ কারণ তোমার গুণ আছে, এই জন্য তুমি পছন্দের মানুষ। গাও। ওকে। এ শহর জানে আমার সব কিছু, এ শহর জানে আমার পিছু পিছু, এ শহর জানে আমার সব কিছু, এ শহর জানে তোমার পিছু পিছু। আমি ভুলেছি কত, দিয়েছি কতবার, আমি হেঁটেছি কত, ভুলেছি রাস্তা শতবার, বাহ, চমৎকার। ৪৯ বাতাসের গান, তাই না? বর্ষণ মানে আমার ফ্রেন্ড অভিনয় করেছিল, আর শার্লিন ছিল, তাই না? খুবই খুবই সুন্দর একটা গান, এবং শান্তি শান্তি একটা ব্যাপার আছে এই গানে, একা শুনতে পারার মতো গান এটা। হ্যাঁ, নিজে নিজে এবং এই সিনেমার সব গানই সুন্দর, সিনেমাটাও খুব সুন্দর। হ্যাঁ, আমরা আরো শুনবো, আরো গান শোনার জন্য হ্যাঁ একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাব আর এক্ষুনি ফিরবো। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আপনারা দেখছেন আমাদের কিন্তু ঈদের আনন্দ অনেক বেড়ে গেছে, কারণ সুন্দর সুন্দর গান শুনছি, আড্ডাটাও খুব সুন্দর হচ্ছে। আবারও চলে যায় আমার বন্ধুদের কাছে। আচ্ছা, এই যে ও যে বারবার বলছিল, হ্যাঁ এত গুণী একজন শিল্পীর পাশে আমি গান করব, কেমন লাগবে। হ্যাঁ, এখন আমি গুণী শিল্পীর কাছ থেকে শুনতে চাই তার গান। হ্যাঁ, এই সে যে গেয়েছে একটু আগে ৪৯ বাতাসের গান, কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে, তাই না? খুব সুন্দর হয়েছে। এখন বলো, আনন্দ আরো ছড়িয়ে গেছে না? একদম। ওই একটু দুষ্টুমি করতেছিল, জানো আমাকে বলি না খুব সুন্দর, প্লিজ গাও, খুব সুন্দর। এটা একটু শুনতে চাচ্ছিল, প্যাম্পারনেসটা শুনতে চাচ্ছিল, কারণ চিনি তো, আমি জানি। এতক্ষণ পরে আমি বুঝতে পেরেছি, আগেই বলতা তাহলে আমরা আগে থেকেই 5 মিনিট আপু 5 মিনিট আমি 5 মিনিট তোমাকে বলতাম। একদম একদম একদম। আচ্ছা, আমরা সব সময় সকাল বেলাটা শুরু করি মায়ের হাতে মানে সেমাই দিয়ে, তাই না? এটা ছাড়া, এটা দেখা যায় সব বাড়িতে হবেই হবে, এবং এক একজন এক একভাবেও বানায়। অনেকের বাসায় কিন্তু বিভিন্ন ট্র্যাডিশনাল ইয়ে আছে যে এই সেমাইটা আমরা এইভাবেই খাই, অন্যরা আরেকভাবে খায়, তাই না? সেমাই ছাড়া
ঈদে, হ্যাঁ, যেমন আমার আম্মুর বানানো হচ্ছে বুটের হালুয়াটা, হ্যাঁ, ওটা থাকতেই হবে মানে এটা সবে বরাতের দিনও তো করে, কিন্তু ঈদের দিনও থাকতেই হবে, এবং দেখা যায় টপাটপ কয়েকটা খেয়ে ফেলা যায়, কোনো টায়ার্ড লাগবে না। সো আমার এটা খুব পছন্দ আম্মুর হাতের। আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, কি খেলে, আম্মুর হাতের কোন আইটেমটা খেলে ঈদের দিন তোমার মানে খুশিতে মন টকবক করে ওঠে? আম্মুর হাতে কাস্টার্ড আমার সব থেকে পছন্দের, এবং আম্মু এবং নানু আপি ওদের দুজনের হাতেরটা একদম সিমিলার হয়। তো যেহেতু সিরিয়াসলি সত্যি আমি শুনেছি বা দেখেছিও, মানে নানুর হাতেরটা মায়ের হাতেরটা অনেক সময় একটু হলেও ডিফারেন্ট হয়। আমার নানু আপিরটা বেশি মজা হয়, একটু বেশি মজা হয়, কিন্তু আম্মুরটাও খুবই মজা হয়, কিন্তু নানু পেট একটু বেশি এক্সট্রিম মজা হয়। নানু এত সুন্দর করে রান্না করে, মানে সবার মেক করে কাস্টার্ড রান্না মনে হয় খুব মজার। আমি আজকে নানু বাসায় যেই আগে হচ্ছে দুপুরে গিয়েছিলাম, তো যেটা শুরুতে বলছিলাম যে আমি প্রথমেই আগে নানুর বাসায় যাই, যে এইসব খাবার টাবার খাই, আবার সালামিও পেয়ে যাই। তো আমি আজকে যেই হচ্ছে প্রথমে ফ্রিজ খুলে কাস্টার্ড যে ওটা পুরাটা নিয়ে বসছি, তা নানু আমার দিকে তাকায়, কারণ এটা আমার সবসময়। তো নানু বললো আগে তুমি খাবারটা খেয়ে নাও, তারপর তুমি ডেজার্টটা খাও। আমি বললাম না, আগে আমি একটু খেয়ে নেই, আগে এটা খেয়ে নেই, এটা না খেলে আমার ভালো লাগবে না। কাস্টার্ড আমারও কিন্তু অনেক পছন্দ। এই তোমার নানু আবার কখন বানাবে বলো তো? এখনো আছে, তুমি চলো আমার সঙ্গে, তোমাকে আমি সার্ভ করে দেব। এখন দুজনের কথা শুনে যেটা বুঝলাম, আমি এদিকে কাস্টার্ড খেতে যাবো, ওদিকে যাবো হচ্ছে খেতে। না, আমরা তো তোমার বাসায় যাব, তুমি না এক্সপেরিমেন্ট করবা? আমি তো এক্সপেরিমেন্ট করব, ওটা সবার লাস্টে হতে হবে, রিস্ক আছে, এরজন্য আমরা আগে যেটা রেডি আছে সেটা। না, আমার মনে হচ্ছে ও খুব ভালোই বানাবে, আমার কাছে মনে হয়। হ্যাঁ, বাহ বাহ, চমৎকার। তোমার কাছ থেকে শুনি, তোমার আম্মুর কোন রান্নাটা, মানে কোন রেসিপিটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, এবং ঈদের দিন এটা না হলে হবে না? আমি একদমই ডেজার্টের বাইরে চলে যাব, আমার মনে হয় হালিমটা। আচ্ছা, হ্যাঁ, এই যে আরেকটা জিনিস, ফুচকা। আমার নানু ফুচকা খুব ভালো মেক করে। বাসায় যে হালিমটা রান্না করে, আমার মনে হয় যে অনেক ছোট থেকে আমার আম্মু হালিম বানাতো। আমার মনে হয় তখন আমরা তখন কুষ্টিয়াতে ছিলাম, ওই সময় দোকানেও হালিমটা পাওয়া যেত না, আমি একদম ছোট। তো তখন সামহাও হচ্ছে একটা ব্যাগে করে অনেকে অ্যাপ্রোচ করতো একটা লোক, ওই যে সেলসের কিছু লোক থাকে, তো ওইখান থেকে হালিম নিয়ে আম্মু তখন রেসিপি দেখে ট্রাই করে, কিন্তু অনেক মজা। তখন থেকে মানে থাকে হালিম অনেক ফেমাস হওয়ার আগে, যে শুধুমাত্র দোকানে বা কোনো রেস্টুরেন্টে পাওয়ার আগে থেকে, বা আমি আশপাশে তখন কেউ, আমার মনে হয় না আমার রিলেটিভরা কেউ হালিম টালিম বানাতো, তখন থেকে আমার মনে হয় আমার মায়ের হালিমটা খুব মজা হয়। হালিম তো অ্যাকচুয়ালি অনেক চটপটিটা, মানে খুব রিসেন্টলি হচ্ছে সবার বাসায় হচ্ছে, কিন্তু ওই টাইমটা থেকে যে হতো, ওইটা আমার মনে হয় ছোটবেলা থেকে আমার হালিমের সাথে ওই অ্যাটাচমেন্ট। এখন হালিম অনেক ইজি হয়ে গিয়েছে, অনেক অ্যাভেলেবল হয়ে গিয়েছে, কিন্তু ওটা আমার ভালো লাগে না। কিন্তু আগে যে তুমি যখন কথা বলছো, আন্টিরা যখন, আমার নানু আপিও যখন অনেক আগে বানাতো, আমি দেখতাম অনেক ইনগ্রেডিয়েন্টস লাগতো হালিম বানানোর জন্য। ইভেন হালিম এবং বোরহানি আমি নানু আপিকে বানাতে দেখতাম ঈদে, তখন দেখতাম অনেক কিছু। এখন তো অনেক কিছু রেডিমেড পাওয়া যায়, কিন্তু ওই সময়টা আমি ওইটাই বলছি যে আমি তখন দোকানেও বিক্রি হতো না, কিছু সেলস ম্যান এসে হয়তো অ্যাপ্রোচ করতো যে এটা নতুন, তখন ফিরনি হালিম এগুলো ওভাবে সেলস হচ্ছে, একটা ব্র্যান্ড বের করেছিল। কিন্তু বাসায় বানানো হালিমের মজা, বাসায় বানানো হালিমটা কিন্তু অনেক মজা, একটু বেশি করে মাংস দিয়ে নরমটা হয়, অনেক করে শসা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে খুব মজা করে খাওয়া যায়, পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তো ওটা আসলে বাসায় খেলে পেঁয়াজের বেরেস্তা, আবার অনেকেই হচ্ছে একটু করে আদা কুচি আর হচ্ছে তোমার কাঁচামরিচ কুচি করে খোসাটা একটু করে কিন্তু দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমরা খাওয়ার আলোচনা করছি। এখন আসলে খাওয়ার মানে ঈদের খাওয়াটা কিন্তু অন্যরকম একটা খুশি দেয়, তাই না? ঈদের কিন্তু সবার বাসাতে সব রান্না হয়, মানে এই একটা দিন যে সব টাইপের আইটেম রান্না হচ্ছে, নুডলস থেকে শুরু করে সবকিছু। আজকে যখন আমি মানে এই যে উত্তরে আমার ভাসুরের বাসা, মানে শুরুটা হয়েছে ওখান থেকে, আমাদের ব্রেকফাস্ট ওখানে, লাঞ্চ চাচা শ্বশুরের বাসায়, ডিনার আবার আরেকটা চাচা শ্বশুরের বাসায়, এরকম করে। সো ওদের বিল্ডিং থেকে যখন লিফট বন্ধ ছিল কি কারণে, বিল্ডিং থেকে যখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, প্রত্যেক বাসা আমি বলছি এখানে পোলাও আর মুরগির রোস্ট হয়েছে, ওখানে গরুর মাংস রান্না হলো। সো
মানে এত স্মেল এবং নানা রকম স্মেল, এটাতে আমার মনে হচ্ছে ওই যে খাবারের সাথেও একটা আনন্দের ব্যাপার থাকে, তাই না? ফেস্টিভ্যাল হয় কিন্তু ওই যে ফুড রিলেটেড, ভালো খাবার খেলে কিন্তু দেখবে মন ভালো হয়ে যায়, একদম ফুরফুরে। যেমন দেখো মিষ্টি কিছু, এই যে কাস্টার্ডের কথা বলছো, তুমি যখন কাস্টার্ডটা খাচ্ছো তখন কিন্তু তোমার অজান্তেই তোমার মনটা খুশি হয়ে যাচ্ছে, তাই না? পছন্দের খাবার খেলে কিন্তু মন ভালো হয়। হ্যাঁ, আমাদের ব্রেন আমাদের তো ভালো হয়, অনেক আমার হয়। আমার তো মাঝে মধ্যে এমন হতো যে আমার আজকে কিছু ভালো লাগছে না, এসে আমি পিনাট বাটার আছে না, হ্যাঁ পিনাট বাটার খেয়ে দেখবা মন খারাপ হলে মন ভালো হয়ে যায়। আমার জন্য আইসক্রিম খুব কাজ করে। আইসক্রিম হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম তো খুশি দেয়, তাই না? মানে এরকম যেমন ঈদ আসলে খুশি খুশি লাগে, আইসক্রিম খেলে ওরকম খুশি খুশি। বক্স থেকে যখন একটু গলতে থাকে তখনও খুশি খুশি লাগে যে আমি খাচ্ছি ওটা গলতেছে, কি যে মজা। আইসক্রিমের কথা আজকে মনে হয় সবারই একসাথে আইসক্রিম খেতে যাওয়া উচিত। যাই হোক, ঈদের আর আজকে যে গরমটা পড়েছে, ঈদের দিন, একে তো ঈদের দিন, তারপরে গরম, অবশ্য বের হলে দেখবে কোনো রেস্টুরেন্টে জায়গা নাই। এই যে বিকেল থেকে আমরা সকাল থেকে খুব খুব শান্তিতে চলাফেরা করতে পেরেছি, কিন্তু বিকেল থেকে শুরু হয়েছে। আমি আজকে দুপুরেই বনানী দিয়ে যাওয়ার সময় বলছিলাম একটু পরে এই শান্তিটা বের হওয়া যাবে না একদম, তাই না? আমরা ঈদের আনন্দ ছড়িয়ে দিতে দিতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো কিছু যদি বলতে চাও আজকে একটু বলতে পারো, আমাদের লেডিস ক্লাব আজকে ঈদ উপলক্ষে যদি কিছু বলতে চাও। আমার কিন্তু আজকে মনে হচ্ছে লেডিস ক্লাবটা আমার ফ্যামিলির মতোই, কারণ ঈদে কি হয় আমরা কিন্তু কখনো ঈদে আমার ফার্স্ট টাইম যে আমি কোথাও এসেছি বা কোনো ইন্টারভিউতে, তাই না? যে ঈদের কিন্তু ওই বাসাতে বা সেখান থেকে বের হয়ে, তো আমার মনে হচ্ছে যে এটাও আসলে আমার জন্য একটা সবার সাথে যে কথা হলো আজকে, যে আমরা লাইভে জয়েন করলাম, ওখানে 3 জনের সাথে আমরা আলাপ করলাম, ওখানে সবাইকে দেখে খুব ভালো লাগলো। তো এবং লেডিস ক্লাবটা এমনই, লেডিস ক্লাবটা সব সময় কিন্তু পরিবারের মজার আড্ডা হলো, একদম একদম। এবং আমরা ক্যাজুয়াল আড্ডা দিলাম, একদম। এবং আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব। সো আমি বিদায় নিয়ে নিচ্ছি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আর আজকের মতো আমাদের ঈদ স্পেশাল আড্ডা আজকে শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। এই ঈদে যে ফিল্ম রিলিজ পেলো, জঙ্গলি সিনেমা, আমার একটি গান বের হয়েছে, তা আমি এবং তাহসান ভাই গেয়েছি। গানটির শিরোনাম জনম জনম। প্রিন্স মাহমুদ ভাইয়ের কথা এবং সুরে আমি প্রথমবারের মতো গান গেয়েছি, সো এটা ছোট করে গাইছি। অ্যান্ড সবাই কিন্তু জঙ্গলি ফিল্মটা সিনেমা অবশ্যই দেখবেন, এবং আমাদের যত যত সিনেমাগুলো বের হয়েছে সবাই দেখবেন। হ্যাঁ, আমি একটু করে আছি। আকাশটা তোমার মতো, ভুবন ভাঙানো হাসি দিয়ে বলছে যেন ভালোটাই ভালো মতো বাসি। উদাসী মন আমার ইচ্ছে ডানায় ওড়ে ওড়ে, যদি বলো মিথ্যে হলেও তুমি যে আমার, তুমি যে আমার জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো, পাশে থাকবো, পাশে থাকবো।